মাম্মাম দেখো আমার বলার আগেই এখন সকাল 7:30 মতো বাজে আর আমি চলে এসেছি ছাদে। ছাদে এসেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো একটু সকাল করে জামা কাপড়গুলো মেলে দিলাম, তার একটা কারণও আছে। প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, সেই কারণেই জামা কাপড়গুলো প্রত্যেকদিন শুকাচ্ছেও না। আজকেরও কিছু রয়েছে যেগুলো ধুয়ে দিয়েছি, আর গতকালকেরও কিছু রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক সকালেই স্নানটা সেরে নিয়েছি। বলতে পারো একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্ম না করলে এই সংসার আর সন্তান নিয়ে সত্যি বেলার সঙ্গে পেরে ওঠা যায় না। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের তো জানিয়েছি স্নানটা সেরে নিয়েছি, জামা কাপড় কাচা হয়ে গেছে। সকালের দিকে কাজগুলো একটু গুছিয়ে নিলে তাহলে সারাটা দিন হাতে অনেকটা সময় পাওয়া যায়। তো এটা আমি দেখেছি আর অনেক দিন থেকেই এই নিয়ম ফলো করে আসছি। তো আমার শাশুড়ি মা আজকে সকালে বলল, শ্যামলী আজকে ভাত রান্না করো। আর আমার শাশুড়ি মা আমাকে নাম ধরেই ডাকে। তো যাই হোক, এখন সিদ্ধ ভাত রান্না করছি, মা যেটা বলল সেটাই। আর এদিকে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে আবার শুকনো লঙ্কা খাওয়ার প্রচলন রয়েছে, তবে আমার অতটা পছন্দ না হলেও খেতে হয়, কি আর করব। মাঝে মধ্যে আবার সিদ্ধ লঙ্কাও দিই। তো এদিকে ভাতটা প্রায় হওয়ার মধ্যেই আর এখন আমি ভেন্ডি সেদ্ধ দিয়ে দিলাম। আর সেদ্ধ ভাত অনেক দিন খাওয়া হয় না, তোমাদের সঙ্গে আমি বেশিরভাগ সকালে কি রান্না করি কি না করি সেগুলো শেয়ার করে থাকি। আজকে সকালবেলায় আমি সিদ্ধ ভাত রান্না করছি, তবুও আদিশ্রীকে আমি সিদ্ধ ভাত খাওয়াবো না। ভাবলাম ওকে একটু কর্নফ্লেক্স খাওয়াই, তার জন্য এদিকে কাউ মিল্কের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে এখন আমার শ্বশুর মশাই বাজার করে নিয়ে এসেছে, আর বাজারের ব্যাগ থেকে প্রথমেই মাছটা বের করতে হয়। তো দেখলাম ইলিশ মাছ নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাছটা বেশ টাটকা রয়েছে, আর সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। যেহেতু কি বলতো মাছটা কাটায় রয়েছে, আর ইলিশ মাছ ধুতে বা পরিষ্কার করতে তেমন একটা বেশি সময় লাগে না। তো এদিকে রান্নাঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, একদম সমস্ত কাজ রান্না হয়ে গেছে। তো এখন আসলাম দোতলাতে, মানে আমাদের রুমে এসেছি। আর রুমে আসার কারণ হচ্ছে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য ওকে ডাকতে আসলাম। আর এসে দেখলাম ঘুম থেকে উঠেই রয়েছে। তো তারপর অনেক বাহানা করলো, তারপর ওকে জোর করে নিচে নিয়ে আসলাম, ফ্রেশ করিয়ে দিলাম। আর এখন ওর খাবারটা রেডি করছি। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সেহেতু ওর ফ্রেশ করানো সমস্ত কিছু তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, আদিশ্রীকে সকালের খাবার খাইয়ে দিয়েছি। আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে তোমাদের মধ্যে থেকেই যে দিদিভাই আদিশ্রীকে এখন খাওয়াতে কত সময় লাগে। তো দেখো, সকালের দিকে হোক বা দুপুরে বা রাতে, তো ওকে খাওয়াতে প্রায় 30 মিনিট তো সময় লাগেই। এখন অনেকটা সময় চলে যায় ওর পেছনে। আগে জানো তো এই যে আদিশ্রী, তো এর থেকে যখন আরো ছোট ছিল তখন ওকে খাওয়াতে 6 মিনিট 7 মিনিট বা 8 মিনিট মতো সময় লাগতো। তোমাদেরকে আমি জানিয়েছি বরাবরই, কিন্তু এখন অনেকটা সময় লাগে। প্রচণ্ড রাগও হয়, কিন্তু কি করব বলো, আমার মেয়ে তো, তো ওকে তো খাওয়াতেই হবে। তো সেই জন্যই অনেকটা সময় নিয়ে ওকে খাওয়াতে হয়। সেই জন্য অতটা ধৈর্যও থাকে না যে তোমাদেরকে দেখাবো ওর খাওয়ানোটা। আর এমনিতেই অনেকে তোমরা জানিয়েছো খাওয়ানোটা না দেখানোই ভালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই আমি এগিয়ে নিলাম। আর এদিকে মাম্মাম আমাকে অনেক কাজেই হেল্প করে দেয়, অনেক কাজে হেল্প করে এখন। তো মেয়ে বাচ্চারা মনে হয় এমনই হয়। আমরা যখন ছোট ছিলাম মনে আছে আমার মাকে অনেক কাজে হেল্প করে দিতাম। অবশ্য আমার দাদারাও করে দিয়েছে, কিন্তু মেয়েরা তো মায়ের জাত, তো মায়ের কষ্টটা একটু বেশি বোঝে আমার যেটা মনে হয়। তো যাই হোক, তো আমার মেয়েও হয়তো বুঝবে, বড় হলে আরো বেশি বুঝবে।
তো এই যে দেখো, এখন আমি ঘরটা গুছিয়ে নিলাম। তো তোমরা কিছু মনে করো না, অনেকের হয়তো ছেলে বাচ্চা আছে, তোমরা হয়তো ভাবতে পারো যে ছেলেরাও করে, অবশ্যই করে। অনেক ছেলেরা আছে, আমি দেখেছি মেয়েদের থেকেও বেশি করে। কিন্তু আমি যেটা মনে করি, মানে মায়ের কষ্টটা আমার মনে হয় মেয়েরা একটু হলেও বেশি বোঝে। ওই যে বলেছি মেয়েরা হচ্ছে মায়ের জাত, সেই জন্য হয়তো বেশি বোঝে। আর এই যে এখন ঘরটা গোছানো হয়ে গেছে, আর দেখো তোমাদের একটু দেখাচ্ছি চারিপাশটা কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। যাই হোক, এখানকার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। আর এখন যাব নিচে। আর নিচে গিয়েই মেয়ের সমস্ত কিছু করতে হবে। মেয়ের স্নানের জল থেকে শুরু করে ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু এখন শুরু করতে হবে আবার। তো 11:30 বাজলে তো ওর আবার রুটিন শুরু হয়ে যায়, মানে ওর নিয়ম কানুনগুলো শুরু হয়ে যায়। আর আদিশ্রী আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে, তবে লম্বাও হয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে বলেছে মাম্মামকে এখন একটু চোখে চোখে রাখতে, ওকে একটু ভালো করে মানে খাওয়া দাওয়া করাতে, তারপর ওর একটু যত্ন নিতে। তো আমি তো ওর যত্ন নেই, কিন্তু এই যে মাঝে একটু রোগা হয়ে গেছে, সেই জন্যই এই কথাটা বললো। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে, নামটা আমার মনে পড়ছে না, তবুও আমি কমেন্টটা পড়েছিলাম। সেটা হচ্ছে যে দিদিভাই, মাম্মামের বয়সী আমার একটা বাচ্চা রয়েছে, তো মাম্মামের ওজনটা কত? তো দেখো, মাম্মামের যে ওজন, তো সেটা আমি বলতে পারছি না যে কত ওজন ওর। তো ওর বাপির কাছে আমি জিজ্ঞাসা করব, ও যদি বলে যে ওজনটা জানাও, তাহলে আমি তোমাদেরকে জানাবো, না হলে আমি জানাবো না। আর ওজনটা আগের থেকে মানে তেমন একটা বাড়েও নি, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এদিকে এখন ওর বাপির সঙ্গে একটু রাস্তার দিকে যাচ্ছে। সত্যি এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না আর বৃষ্টির জন্য। মানে এতদিন ধরে বৃষ্টি, কি যে হবে কে জানে। আর আমাদের ঘরের পেছনে অনেক মাঠ আছে, তো মাঠের দিকে তাকাচ্ছি, দেখছি যে পুরো সাদা হয়ে গেছে, জল জমে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই ফলগুলো নিয়ে এসেছে। তো আজকে এনেছে হচ্ছে মৌসম্বি লেবু, আম এনেছে, তারপর পেয়ারা নিয়ে এসেছে, আপেল এনেছে। ও যখন ফল নিয়ে আসে তখন এরকমই অনেক অনেক করে নিয়ে আসে। তো এখন আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো এই সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর আমি আবার আমার মাম্মামকে স্নান করাবো। একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন প্রত্যেক দিনই নিয়ম করে আদিশ্রীকে একটা করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি। আর দেশি ডিম খাওয়াচ্ছি না, কেননা পাওয়া যাচ্ছে না, সেই জন্য পোলট্রির ডিমই খাওয়াচ্ছি। আর এদিকে দেখো আম নিয়ে এসেছে, তো আমগুলো বেশ সুন্দর, খুব ভালো। তবে এখানে দুটো রয়েছে, অনেকগুলো এনেছিল তোমাদের দাদাভাই, তো বাড়ির জন্য কেটে দিয়েছি, সবাই খেয়েছিল। আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে প্রায়, তো নামিয়ে তারপর মাম্মামকে আবার খাইয়ে দেব। তো এদিকে আমি এখন ফ্রিজ থেকে মাছ বের করলাম। তো এখন এক পিস মাছ আমি আলাদা করে রাখলাম, কেননা আদিশ্রীর জন্য আমি আবার রান্না করব। তো ঘরেই রান্না করে দেব। তো শাশুড়ি মা আবার কি রান্না করবে বললো, কি ওল দিয়ে রান্না করবে তরকারি। তো ওলের তরকারি খাওয়াবো না, সেই জন্য ভাবলাম আমি ঘরে রান্না করে দেব। আর এদিকে এখন ডিমটা আমি যে খোসা ছাড়িয়ে নিলাম, আর এখন আদিশ্রীকে খাইয়ে দিয়েই তারপর ওকে আবার স্নান করাতে হবে। বলে না, কাউকে বেশি ভালো বলতে নেই। আমার মেয়েকে আগে খুব ভালো বলতাম যে খুব ভালো খায়, খুব ভালো খায়, আর এখন দেখো খাবার দেখলেই শুধু ইগনোর করে, খাবার খেতেই চায় না, জোর করেই ওকে খাবার খাওয়াতে হয়। তো ওকে আমি ডিম সিদ্ধটা খাইয়ে দিয়েছি। তো লাস্টে ও খায়, মানে আমি জোর করেই খাইয়ে দিই, কিন্তু নিজে ধরে কোনো কিছু খেতে চায় না। আর এদিকে এখন আসলাম স্নান করাতে। আর এখন আপাতত বৃষ্টি পড়ছে না, সেই জন্য ভাবলাম যে চলো আগে ঝটপট করে স্নানটা করিয়ে দিই, তারপর যা করবে করবে। তো এদিকে স্নানটা করিয়ে নিয়ে এসেছি, আর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো দেখো, ওকে যখন রেডি করাতে আসতে হয় অনেকটা সময় লাগে। তো কি করব বলো, ছোট্ট মেয়ে, কিচ্ছু করার নেই। আর এই যে দেখো, এখন আমি চিরুনি করে দিচ্ছি। তো এরপরে মাম্মামকে নিয়ে একটু থাকবো। তো দুপুরে তো আর রান্না নেই, সেই জন্য মাম্মামকে নিয়ে সামান্য একটু সময় থাকবো, ওর সঙ্গে সময় কাটাবো, তারপর আবার ওর জন্য রান্না করতে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালের দিকে কাজকর্মগুলো একটু গুছিয়ে করলে তাহলে কিন্তু হাতে একটু সময় পাওয়া যায়। যদি কোনো দিন হয়েছে যে সকালের দিকে কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায়, তাহলে হলো সেদিন আর কাজকর্ম হবে না। দেখো, স্ট্যাকিং রিংগুলো এইভাবে রয়েছে।
তো এখন তোমাদেরকে সাজিয়ে দেখাবে আমার মাম্মাম। তো মাম্মাম, তুমি এখন স্ট্যাকিং রিংগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেখাও তো। তো কালারগুলো আমি বলে দিচ্ছি: পার্পল কালার, অরেঞ্জ কালার, রেড, গ্রিন, ইয়েলো, পিঙ্ক, ব্লু, র্যাবিট। তো আমার মাম্মাম দেখো আমার বলার আগেই সাজিয়ে দিয়েছে। তো দেখো কত সুন্দর করে। গুড গার্ল মাম্মাম। এদিকে তাকাও। তুমি খুব ভালো মা, তুমি খুব ভালো মেয়ে। হ্যাঁ, খুব ভালো মেয়ে। ও মা, তুমি মুড়ি খাবে? তোমার জন্য মুড়ি এনেছি। দেখো আমার মাম্মাম অল্পতেই খুশি, দেখো কত খুশি। তো মাম্মামকে রেডি করানো হয়ে গেছে। এখন ভেবেছি যে রান্না করব ওর জন্য। তো সকালবেলা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো মাম্মাম, টেস্টি মা? অনেক টেস্টি, ইয়াম্মি। বলো তো ইয়াম্মি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আদিশ্রীকে কটা মুড়ি খেতে দিয়েছি। তো দেখো নিজেও খাচ্ছে, আবার ওর পুতুলটাকেও খাওয়াচ্ছে। তো চলো, এখানে অনেকটা সময় কাটালাম, আর এখন নিচে যাব। নিচে গিয়ে আবার কি রান্না করব সেটাও ভাবতে হবে। না, ভাবতে হবে না, আমি আগে থেকেই ভেবে নিয়েছি যে ওর জন্য কি রান্না করব। তো এদিকে রান্নাঘরে এসেই প্রথমে আমি আলু কেটে নিয়েছি, আর এদিকে ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি। আর এখন আমি রান্নাটা শুরু করব। তোমরা রান্নাটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর টেস্টিও হয়। এমনিতে ইলিশ মাছের যে কোনোভাবে তরকারি রান্না করলে খুব ভালো লাগে। তো প্রথমে আলু আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। তো তারপর আমি জল দিয়ে দিয়েছি, আর আজকে আলু দিয়েই তরকারি রান্না করব। অনেক দিন হয়েছে মামামকে আলু দিয়ে তরকারি করে খাওয়াই না। তো তারপর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখো এখন রান্নাটা প্রায় হওয়ার মধ্যেই। আর ইলিশ মাছ রান্না করতে তেমন একটা বেশি জাল দেওয়া লাগে না, মানে ফোটানো লাগে না। আর আজকে আমি ইলিশ মাছটা একদম কাঁচাই দিয়েছি। ইলিশ মাছ কাঁচা মানে খুব ভালো লাগে, কি বলতো, ভাজলে কি হয় ইলিশ মাছের ভেতরে যে তেল থাকে তো একদমই বেরিয়ে যায়, আর মাছটা কেমন একটা হয়ে যায়। সেজন্য ভাবলাম আজকে আমি কাঁচা মাছ দিয়েই ঝোল রান্না করব। তো এদিকে দেখো রান্না প্রায় হয়ে এসেছে, আর একটু পাতলা পাতলা করে ঝোলটা রান্না করব। তো খুব ভালো লাগে এইভাবে খেতে। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখন আদিশ্রী ঝাল খেতে পারে, অসুবিধা হয় না। তবে হালকা ঝাল, বেশি কড়া ঝাল আবার খেতে পারে না। তো বাড়িতে হয়তো যে মাংসের ঝোল রান্না হয় সেটা হয়তো খেতে পারে না। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এখন আমার মাম্মামকে খাইয়ে দেব, কেননা ভাত রান্না হয়ে গেছে। তো এই যে ভাত নিয়ে এসেছি পরিমাণ মতো, যতটা প্রত্যেকদিন খাই সেই পরিমাণে। আর এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে মাম্মামও খুব পছন্দ করে, আর আমার মনটাও খুব ভালো লাগে। তো যাই হোক, খাবারটা একদমই রেডি। আর চলো এখন আদিশ্রীকে গিয়ে খেতে দিই। ওকে খেতে দিতে বসলে অনেকটা সময় লাগে, বলেছি তো তোমাদের 30 মিনিট সময় লেগেই যায়। কি আর করব বলো, কিচ্ছু করার নেই। আর এখন ঘরে এসেছি, দেখলাম আমার মাম্মাম সোনা টিভি দেখছে। তো দেখো সারাদিন তো ঘরের মধ্যেই থাকে, কোথাও বেরোয় না। আর এখন তো নিয়ম করে বৃষ্টি হচ্ছে যে একটু বাইরে যাবে, যেতে পারে না। তো মাঝে মধ্যে একটু টিভিটা অন করে দিই, তো দেখে। তো এই যে দেখো এখন নিয়ে এসেছি খাওয়ার টেবিলে। তো নিজে একটু ধরছে, এইটুকুই ব্যাস। তো নিজে ধরে খাবে, কিন্তু না, খায় না। তো যাই হোক, আদিশ্রীকে অনেকটা সময় ধরে খাইয়ে দিয়েছি। তারপর এখন আসলাম রেডি হতে। এখন অনেকেই ভাবতে পারো দিদিভাই এখন কেন রেডি হচ্ছ। তো দেখো সকালের খাবার খেয়েছি সকাল 10টার দিকে। তো তারপরে আর খাইনি। আর এখন যাব ইউএসজি করতে। তোমাদের তো জানিয়েছিলাম যে আমার গল ব্লাডারে স্টোন হয়েছে। তো লাস্ট আমি 2 মাস আগেই ইউএসজি করিয়েছিলাম, আবার করাবো আজকে। তো সেই জন্যই এখন রেডি হচ্ছি, যাব সেই প্যাথোলজিতে। আর কি বলতো, আবার এই রিপোর্টটা করানোর পরে আবার ডক্টর দেখাতে যাব। ডক্টর যদি মনে করেন যে আমার অপারেশন করাতে হবে, তাহলে অবশ্যই অপারেশনটা করিয়ে নেব, সেটা মনে মনে ভাবছি। ভালো লাগে না, শরীরটা তেমন একটা মানে ভালো থাকে না, ঠিকঠাকভাবে খেতে পারছি না।
তো কি বলতো গ্যাস অম্বল হচ্ছে এই আর কি। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছে, তোমাদের দাদা ভাই নিচে অপেক্ষা করছে, মাম্মামকে নিয়ে যাব সঙ্গে করে। তো মাম্মাম আর ওর বাপি চলে আসবে, আমাকে প্যাথোলজির সামনে নামিয়ে দেবে, সেখান থেকে আমি হেঁটে হেঁটে বাড়িতে চলে আসব। তো এদিকে এখন দেখো চলে এসেছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর চারিদিকটা কেমন অন্ধকার রয়েছে, আর মামামের চোখ দুটো দেখে মনে হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে। তো তারপর ওর বাপিকে বলে দিয়েছি যে তুমি বাড়িতে গিয়ে আদিশ্রীকে ঘুম পাড়িয়ে দিও, কেননা আমি তো বাড়িতে যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে, মানে আমার যেতে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য তোমাদের দাদাভাইকে জানিয়েছি। আর এদিকে এখন আমাকে টাকা দিচ্ছে, তো টাকাটা জমা করব, সেই জন্যই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই রাখলাম, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে সুস্থ থেকো।